আজকের গ্রাউন্ড রিপোর্ট গ্রাউন্ডের নিচে, মানে এই যে কলকাতা শহরে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে কলকাতা শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে বাড়ি হেলে পড়ছে, ভেঙে পড়ছে, চাঙর খসে পড়ছে, তাতে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি যে বিষয়টা সামনে উঠে আসছে যে কেন হচ্ছে। অনেকে বলছেন ইল্লিগাল কনস্ট্রাকশন, অনেকে বলছেন নিয়ম না মেনে হচ্ছে, অনেকে বলছেন পুরসভাকে টাকা খাইয়ে ঘুর পথে অবৈধ নির্মাণের কারণে হচ্ছে, অনেকে বলছেন মাটি পরীক্ষা করা হচ্ছে না। এরকম অনেক মত সামনে আসছে। কিন্তু আমরা আজ একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, মানে ঘটনার গভীরে নয়, মাটির গভীরে। কেন সমস্যা মাটিতে? যখন বড় বড় কনস্ট্রাকশন হয়, যখন কোনো বহুতল নির্মাণ হয়, সেই বহুতল নির্মাণের ক্ষেত্রে আপনারা জানেন যে সেখানে নিচে একটা চাপ বেলুন তৈরি হয়। অর্থাৎ একটা কনস্ট্রাকশন যে পরিধির মধ্যে তৈরি হচ্ছে, যে এলাকার মধ্যে তৈরি হচ্ছে, তার থেকেও একটা বড় জায়গা জুড়ে তার একটা চাপ তৈরি হয় মাটির ওপরে। এই স্বাভাবিকভাবেই সেই মাটি কি চাপ রাখার জন্য তার বা বহন ক্ষমতা, ধারণ ক্ষমতা যথেষ্ট রয়েছে? আপনার বিল্ডার্স মানে আপনার প্রমোটার তাকে পরীক্ষা করেছে? আচ্ছা, আপনার প্রমোটার কি জানেন যে যেখানে তিনি বহুতল নির্মাণ করছেন সেখানে বহুতল নির্মাণের জন্য মাটিটা আসলে সঠিক কিনা? আপনার প্রমোটার মানে আপনার নির্মাণ সংস্থা তারা কি জানেন যে সেই ভূগর্ভে জলের পর্যাপ্ত পরিমাণটা সঠিক রয়েছে কিনা? না, কোনো তথ্যই তার কাছে নেই। কিন্তু বহুতল নির্মাণ হচ্ছে, আপনি কিনছেন কোটি টাকা, লাখ টাকা খরচা করে, সারা জীবনের জমানো পরিশ্রম পুঁজিকে দিয়ে আপনি সেটাকে কিনছেন। ফল চোখের সামনে, এই যে চোখের সামনে দেখুন, এভাবে এভাবে হেলে পড়ছে একের পর এক শহর কলকাতা শহরতলির বাড়ি, আপনার স্বপ্নের ফ্ল্যাট। কিন্তু জানবেন না কেন হচ্ছে এই জিনিস? সঠিক তথ্য আপনাকে জানাবে কে? আজকের গ্রাউন্ড রিপোর্টে তেমনই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো যা কোথাও এখনো পর্যন্ত কোনো টেলিভিশন দুনিয়াতে আপনি এই তথ্য দেখতে পাননি। কোনো রাজনৈতিক আকচি নয়, একদম ঘটনার গভীরে গিয়ে মাটির গভীর থেকে তুলে আনা সঠিক তথ্য। ভয়ের ভিটে এড়ানোর আগে এই তথ্য আপনার জানা প্রয়োজন। কিন্তু তার আগে একটু ফিরে দেখতেই হবে আমাদেরকে যে ঠিক কলকাতা শহর এবং শহরতলিতে বিগত কয়েক দিন ধরে যে ভয়ের ভিটে তৈরি হয়েছে, যে আতঙ্ক তৈরি হয়েছে, তার একটা ধারা বিবরণী। ঠিক কি কি ঘটলো দেখুন। 14ই জানুয়ারি দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হেলে পড়ে এই বাড়ি। অভিযোগ, এক দশক আগে একটি জলাশয় বুঝিয়ে কলোনি ল্যান্ডে এই বাড়ি তৈরি হয়েছিল। সম্প্রতি বাড়িটি হেলে পড়ে। এরপর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে বড় মেকানিক্যাল লিভার দিয়ে বাড়িটিকে তুলে সোজা করতে গিয়ে এই ঘটনা। অবৈধ বলতে একটা ফ্লোর অবৈধ আছে, ফোর্থ ফ্লোরটা। মানে এটাকে আপনাদের যখন বলা হয়েছিল কত বলা হয়েছিল? G+3। না, আমরা জানতাম না G+, আমরা এসেই দেখেছি চারতলা তৈরি। আমরা এসেই দেখেছি চারতলা, এরকম পুরো এরকম বিল্ডিংই দেখেছি আমরা এসে। এই বাড়িটা অ্যাকচুয়ালি প্রথমে ছিল ডোবা, পুরোটাই জলা জমি ছিল। তার উপরে যখন প্রমোটিং হয় তো আমরা প্রমোটারকে একটাই রিকোয়েস্ট করা হয়েছিল যে ঠিকঠাকভাবে পাইলিং করে, এটাই তো আমরা কমন সেন্সে বুঝি, প্রপার মেজার্স নিয়ে আপনি প্ল্যানটা করুন। এবার আমরা তো নিজেরা সাক্ষী, ফ্ল্যাটটা যখন তৈরি হয় তখন যা মাল মেটেরিয়াল বা যা যা করা হয়েছে সেটা ম্যাক্স টু ম্যাক্স দোতলা অবধি ঠিক আছে। 17ই জানুয়ারি 2025 পানিহাটিতে ভেঙে পড়ে নির্মীয়মান চারতলা বহুতলের একাংশ। এলাকাবাসীর অভিযোগ, প্রমোটারকে বহুবার বলার পরও নির্মাণে অনিয়ম চলছেই। মধ্য কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে এক নির্মীয়মান বহুতলের ওপরে পাশের একটি বাড়ির হেলে পড়ার ছবি সামনে আসে। জানা যায় হেলে পড়া বাড়িটির স্ট্রাকচারাল স্টেবিলিটি নেই, আর পাশের নির্মীয়মান বিল্ডিংটিও বেআইনি। ফলে দুটো বহুতলই প্রথমে ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। মাথায় হাত পড়ে হেলে পড়া বাড়িতে বসবাসকারীদের। যদিও পরে মেয়র জানান পাশের নবনির্মিত বেআইনি বহুতলকে ভেঙে হেলে পড়া বিল্ডিং এর স্টেবিলিটি পরীক্ষা করা হবে। কিছুই বলার নেই, ভাঙতে তো হবে, এখন আমাদের ব্যবস্থা করে ভাঙুক, কিন্তু করতে হবে ইমিডিয়েটলি। যা পজিশনে আছে ইমিডিয়েটলি করতে হবে, ইমিডিয়েটলি আমাদের যেভাবে বলুক আমরা সেইভাবে উঠে চলে যাব সেখানে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ট্যাংরার ঘটনায় অভিযুক্ত পুরকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। সেই সঙ্গে জানান কলকাতায় হেলে পড়া বাড়ির সংখ্যা 30। যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ
প্রায় 30টা, যেগুলো অনেক বছর ধরে রয়েছে, সামান্য ডেলাউসিতেও আছে। শুধু ট্যাংরা বা বাঘাযতীন নয়, কলকাতা ও তার শহরতলিতে লাগাতার সামনে এসেছে একের পর এক হেলে পড়া বাড়ির ছবি। এমনকি খাস মধ্য কলকাতায় এক্সাইড মোড়েও খোঁজ মেলে হেলে পড়া বাড়ির। স্থানীয়দের দাবি, বহুদিন থেকেই এই বহুতল হেলে রয়েছে। বিপজ্জনক তো নিশ্চয়ই 100 বাড়ি, কারণ যেহেতু বাড়িগুলো হেলে গেছে। এখান থেকে আপনার এমনি ফুটপাতের লোক তো যাতায়াত করে, আমাদের এখানে কাস্টমাররা খেতে আসে, অসুবিধা তো 100 বাড়ি হয়। কলকাতার মেয়র অবশ্য বাড়ি হেলে পড়ার পিছনে পুরসভার গাফিলতির বদলে বিল্ডিং এর প্ল্যান পাশ করানোর আবেদনকারী এবং তার সঙ্গে যুক্ত থাকা প্রযুক্তিবিদদের দিকেই আঙ্গুল তুলেছেন। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে, কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলো দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার। দেখুন, পয়সা পৌঁছলে আর উনি কাকে আর শোকজ করবেন আর কাকে কি করবেন? পয়সা পেলে সব চুপচাপ, একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি এর আগে, ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভরাট হয়ে ওখানে বাড়ি হচ্ছে। কসবাতেও সামনে এসেছে হেলে পড়া বাড়ির ছবি। স্থানীয় কাউন্সিলরের দাবি, 3 থেকে 4 বছর ধরে হেলে রয়েছে এই বাড়ি। কলকাতা পুরসভাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে কসবাড়ি অ্যাক্রোপলিস মলের পিছনেও 27শে জানুয়ারি খোঁজ মেলে আরও একটি হেলে পড়া বাড়ির। 1 দশকেরও বেশি সময় ধরে এই হেলে পড়া বাড়িতেই নাকি বসবাস করছেন অনেকে। এলাকাতেও এটি হেলে পড়া বাড়ি নামে পরিচিত। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা মোটামুটি আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে একটু মনে করানোর চেষ্টা করলাম যে যেভাবে কলকাতা শহরে একের পর এক বাড়িগুলো হেলে পড়েছে, সেটা আতঙ্কের এমন পর্যায়ে পৌঁছেছে, কার্যত যারা নতুন ফ্ল্যাট কিনছেন, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ফ্ল্যাটে থাকছেন, তারাও রাত বেরোতে টর্চ মেরে দেখছেন যে তার বাড়িটা কিছুটা হেলে গেছে কিনা। ভাবুন আতঙ্ক কোথায় পৌঁছেছে। তো যাই হোক, আমরা এই আতঙ্ককে কোথাও একটা শেষ করার চেষ্টা করব, কারণ সতর্কতার আর কোনো পন্থা হতে পারে না। সতর্কতাই আপনাকে এই সমস্ত বিপদ থেকে মুক্ত করতে পারে। আমরা আজকে যেটা জানানোর চেষ্টা করব যে কালীঘাট, এই তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আমাদের সামনে এলো কালীঘাট ফরমেশন বলে একটি তথ্য। আপনাদেরকে জানাবো যে কালীঘাট ফরমেশন আসলে কি, কেন এর ঘটনার সঙ্গে কালীঘাট ফরমেশনের একটা যোগ খুঁজে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে হোয়াট ইজ কালীঘাট ফরমেশন। 1000 বছর আগে কলকাতার অঞ্চলটা ছিল, কার্যত কলকাতার এই অঞ্চলটা ছিল, কালীঘাট অঞ্চলটা ছিল একটা দ্বীপ অঞ্চল। স্বাভাবিকভাবেই দ্বীপ অঞ্চলে পলি জমতে জমতে এই অঞ্চলগুলো গড়ে উঠতে শুরু করে। হাওড়া, হুগলি, কলকাতার একটা বড় অংশ, উত্তর 24 পরগনা, এই অঞ্চলটায় পলি জমে জমে কিন্তু ধীরে ধীরে সেখানটায় পলি জমে একটা আস্তরণ তৈরি হতে শুরু করে, যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কালীঘাট ফরমেশন। এই কালীঘাট ফরমেশন নিয়ে কি বলছেন ভূতত্ত্ববিদ সুজীব কর, শোনাবো আপনাদের। কলকাতা বিচ্ছিন্নভাবে অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি একটা ভূখণ্ড, এবং টোটাল বয়সটা হচ্ছে 5 থেকে 6000 বছর। 1500 বছর আগে যখন কালীঘাট অঞ্চলের ভূমিভাগ গঠিত হচ্ছে, তখন ওই অঞ্চলে পলিরাশি জমে একটা ভূখণ্ড তৈরি হয়, এবং সেইটাই হচ্ছে বর্তমানে একদম ভূপৃষ্ঠের ওপরে যে মৃত্তিকা স্তর, কোমল আস্তরণ, সেটাকেই আমরা বলছি কালীঘাট ফরমেশন। এটা ভূপৃষ্ঠ থেকে গভীরতা হচ্ছে মাত্র 18 থেকে 20 মিটারের কাছাকাছি। এর নিচে রয়েছে একেবারে লুজ পার্টিকেলের একটা স্তর। বেসিক্যালি কলকাতার জন্য কালীঘাট ফরমেশনটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে কলকাতার অধিকাংশ যে কনস্ট্রাকশনগুলো, তাদের মেজর পার্টটাই হচ্ছে এই কালীঘাট ফরমেশনের ওপরে, এবং যেহেতু কালীঘাট ফরমেশনের ওপরে কনস্ট্রাকশনগুলো আছে, তাই লোয়ার পার্ট থেকে যদি কখনো কোনোভাবে ভাইব্রেশন ক্রিয়েটেড হয়, অথবা যদি কোনোভাবে মেটেরিয়াল শিফট করতে শুরু করে, তাহলে কালীঘাট ফরমেশন ক্র্যাক করে, কালীঘাট ফরমেশন বসে যায়। আলোচনায় রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থ প্রতিম বিশ্বাস। এই মুহূর্তে আমার স্টুডিওতে রয়েছেন। পার্থদা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
আমি প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যে কালীঘাট ফরমেশন, আমার মনে হয় যে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম বা কোনো গণমাধ্যমে আলোচনা হয়নি। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো একজন নির্মাণ বিশেষজ্ঞ হিসেবে যে কালীঘাট ফরমেশন কতটা দায়ী এই ধরনের বিল্ডিং হেলে পড়ার ক্ষেত্রে। দেখুন, আসলে কালীঘাট ফরমেশনের যে কথাটা আপনারা প্রতিবেদনে দেখালেন, এটা সাধারণ দর্শকদের জন্য বলি যে আমাদের এই গাঙ্গেয় উপত্যকা অঞ্চল, অববাহিকা অঞ্চল বলতে যা বুঝি আমরা, সেটা আসলে অ্যালুভিয়াল সয়েল, পলিবাহিত নরম মাটি দিয়ে আসলে তৈরি হয়। ফলে এই মাটির যদি বলেন ভার বহন ক্ষমতা তুলনায় অনেক কম। সেই অর্থে আপনি যদি দেখেন এই শহরের শ্যালো বিল্ডিংস বলতে যা বোঝায় 4 তলা অবধি বা খুব মেরে কেটে 5 কখনো কখনো, তাদের যা লোড, সেই লোডটা হচ্ছে যে এই ধরনের ক্লে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সইতে হয়। এমনকি আমাদের এই শহরের প্রথম 4 মিটার 4.5 মিটারের পর থেকে আরেকটা অদ্ভুত টাইপের একটা পচা পাঁকের লেয়ার প্রায় হচ্ছে যে 5-6 মিটার সেটা হচ্ছে থাকে। ফলে বিপজ্জনক হচ্ছে সেই লেয়ারটা। ফলে উপর থেকে অর্থাৎ এই 4 তলা বাড়ি 5 তলা বাড়ির যে ভার, সেই ভারটা আসলে স্প্রেড করতে করতে সেটা যখন ওই ধরনের ডিকম্পোজড পিট লেয়ারের মধ্যে পৌঁছে যায় তখন তার ভার বহন ক্ষমতা খুব কম। ফলে বাড়ি আসলে টিল্ট করতে থাকে বা বসতে থাকে। ফলে এই যে নরম পলিশ শহরে, যার জন্য আমি আপনাকে বলবো যে বারবার যে বাড়ি তৈরির ক্ষেত্রে বাড়ি 2 তলা হবে না বাড়ি 10 তলা হবে সেটা নির্ভর করবে মাটির ধারণ ক্ষমতার উপর, আর কিচ্ছু না। আর হচ্ছে আপনি কি ধরনের ভিত ব্যবহার করছেন। এই যে যদি যেখানে দেখবেন যে এই ধরনের নরম ভিত, নরম মাটি খুব বেশি, সেখানে হচ্ছে আপনার যদি শ্যালো ফাউন্ডেশন মানে 3 ফুট 4 ফুট খুঁড়ে আমরা ট্র্যাডিশনাল যে ফুটিংটা দেখি সেটা না, বরং ডিপ ফাউন্ডেশন বলতে যা বোঝায় পাইল অথবা র্যাপ ফাউন্ডেশন, অর্থাৎ গোটা বাড়ির সমস্ত কলামগুলোকে একসাথে বেঁধে তলায় হচ্ছে একটা ঢালাই দেওয়া হয়, এটাকে বলে র্যাফট। ফলে এই র্যাফটের উপর বাড়ি যদি থাকে অথবা পাইলের উপর যদি বাড়ি থাকে তাহলে এই যে টিল্ট করে যাওয়া, যেটা আমরা দেখছি প্রত্যেক দিন এবং আমরা হচ্ছে যে কি বলবো যে হেলে যাওয়া বলতে যা বোঝায়, সেই হেলে যাওয়াটা কমানোর জন্য পাইল ফাউন্ডেশন অথবা র্যাপ ফাউন্ডেশন এটা হচ্ছে যে প্রয়োজনীয়। কিন্তু এই দুটো ফাউন্ডেশনের ক্ষেত্রে মানে ইনসিডেন্টালি খরচ বেশি। ফলে এই যে ডেভেলপার প্রমোটাররা তারা হচ্ছে যে খরচ কমানোর জন্য এবং বাড়তি লাভের জন্য তারা অ্যাভয়েড দিস ডিপ ফাউন্ডেশন মানে পাইল অথবা র্যাপ, তারা হচ্ছে ওই ন্যারো শ্যালো ফাউন্ডেশন গুলো তারা ইউজ করেন। ফলে এই ধরনের সফট সয়েল, ওই অ্যালুভিয়াল সয়েল উইথ ডিকম্পোজ মেটেরিয়াল মানে পচা পাক, এরকম যে শহরের তলার মাটি, সেখানে কিন্তু বহুতল তৈরির আগে যথেষ্ট ভাবনা চিন্তা করা উচিত মাটির চরিত্র নিয়ে, এবং যে কারণের জন্য আমরা বারবার বলছি সয়েল টেস্টটা করার। এবং মানে সৎভাবে প্রকৃত একটা সয়েল টেস্ট রিপোর্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সহজেই বুঝে যাবেন যে সেখানে আসলে ডিপ ফাউন্ডেশন প্রয়োজন কিনা অথবা শ্যালো ফাউন্ডেশনে কাজ চলবে কিনা। অর্থাৎ অল্প খরচে আপনি বাড়ি তৈরি করতে পারবেন না আপনাকে একটু বেশি ভিতে খরচ করতে হবে, এটা আপনাকে বলে দেবে ডিপ ফাউন্ডেশন না শ্যালো ফাউন্ডেশন সয়েল টেস্ট রিপোর্ট থেকে। এটা যারা করেন না তারা কোথাও কম্প্রোমাইজ করতে চাইছেন প্রজেক্টের ভবিষ্যতের সাথে, এবং সেখানেই বিপদ যে যারা সয়েল টেস্ট করেন না, সয়েলের চরিত্র বুঝলেন না, সয়েলের ধারণ ক্ষমতা বুঝলেন না, সয়েলের ঘাড়ে চাপিয়ে দিলেন ভার। এবার সেই ভার যখন সয়েল সইতে পারে না তখন বাড়ি একদিকে টিল্ট করতে থাকে বা কখনো গোটা বাড়িটা বসে যেতে পারে। পাশাপাশি দুটো বাড়ি যদি খুব কাছে থাকে, একটা বাড়ির ভার অন্য বাড়ির ভিতে হচ্ছে যে ট্রান্সফার হয়, ওভারল্যাপিং হয়, সুপার ইম্পোজড হয়, তখন দেখা যায় দুটো বাড়ি হচ্ছে যে একজন আর একজনের গায়ে প্রায় ঢলে পড়ছে। এই ঘটনাগুলো অ্যাভয়েড করা যায় যদি পুরো বিধি মেনে আমাদের শহরে নির্মাণ হয়। এইখানটাতে আমার একটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলতে চাইবো, যেটা পার্থবাবু বারবার বলছেন, ভূতত্ত্ববিদ সুদীপ কর বলছেন, যে ভূবিজ্ঞানীদের দাবি অনুযায়ী, নির্মাণ বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী যে সয়েল টেস্ট এতটাই ইম্পর্টেন্ট যে আপনার বাড়িটার ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে। মানে আপনি 1 কোটি টাকা 2 কোটি টাকা 50 লাখ 60 লাখ টাকা দিয়ে বাড়ি কিনছেন, বাড়িটা আদৌ টিকবে কিনা নির্ভর করছে ওই যে বাড়িটা তৈরি হচ্ছে, ফ্ল্যাটটা তৈরি হচ্ছে তার মাটির ওপরে। মানে আপনি 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন, কিন্তু আপনি আসলে কিনলেন একটা ভাঙা বাড়ি। ধরে নিন একটা গোটা বাড়ি কিনলেন, বাড়িটা যে কোনো দিন ভেঙে পড়তে পারে, কারণ তার সয়েল টেস্টই হয়নি, কারণ আপনার ভবিষ্যতের সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে। এবার কেন হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। দেখাবো আপনাদের, একটু দেখুন যে বিপদটা কোথায়, কেন হচ্ছে কালীঘাট ফরমেশন, তার কারণে বিপদটা ঠিক কোথায়। আপনাদের গ্রাফিক্যাল ফরমেশন দেখাতে চাইবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, যে ভূবিজ্ঞানীদের গবেষণায় চাঞ্চল্যকর দাবি তারা করছেন। তারা বলছেন কালীঘাট ফরমেশনের কারণে ভঙ্গুর হচ্ছে ফরমেশনের নিচে থাকা মাটি, অর্থাৎ এই যে 15 থেকে 20 ফুট যে মাটির যে গভীরতাটা রয়েছে তার নিচে যে মাটিটা রয়েছে, যেটা আসলে কালীঘাট ফরমেশনের মাটি, সেই মাটিটা কোথাও যেন তার ভূগর্ভস্থ জল নিচে নেমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে সেই মাটিটা কোথাও একটা শুষ্ক হয়ে যাচ্ছে,
এবং তার কারণে দেখা যাচ্ছে যে মাটি কার্যত তার ধারণ ক্ষমতা আরো হারিয়ে ফেলছে এবং ওপরের মাটিটা নিচের মাটির কারণে ধসে যাচ্ছে, যেটা একটু আগে পার্থবাবু বলছিলেন। কি বলছেন সুজীব কর, শোনাবো। কলকাতার যে সারফেস আপনারা দেখছেন, এই সারফেস ওপরে এক ধরনের কলকাতাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এবং কলকাতার মাটির তলদেশটা অনেকটা মাটির সরার মতো বেঁকা, এবং এই বেঁকা স্তরটা একদিকে দমদমের বাগজোলা ক্যানেলের দিকে এবং আর একদিকে ভাগীরথী হুগলি নদীর দিকে বেঁকে আছে, যার ফলে এই আনত তলের উপর দিয়ে যখন জল প্রবাহিত হয় তখন সে প্রচুর পরিমাণে ফাইন সেডিমেন্টকে ধৌত প্রক্রিয়ায় মাটির তলদেশ দিয়ে ধুয়ে নিয়ে বেরিয়ে যায়, যার ফলে কলকাতার মাটির তলাতে কিন্তু প্রচুর শূন্যস্থান বা প্রচুর ফাঁপা স্থান তৈরি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে বর্ষাকাল যখন আসে তখন জলস্তরের উচ্চতাটা বেশি থাকে, এই ইম্প্যাক্টটা শহর কলকাতার উপরে খুব একটা পড়ে না। কিন্তু যখনই শীতকাল আসে অথবা গ্রীষ্মকাল আসে, যখন সারফেস অত্যন্ত শুকিয়ে যায়, তখন নিচের যে মাটির স্তর সেই স্তরের মধ্যে কোনো ভাইব্রেশন হলেই এই শূন্যস্থানগুলো সক্রিয় হয়ে যায় এবং তখন এই কালীঘাট ফরমেশন আস্তে আস্তে ক্র্যাক করতে শুরু করে এবং তার উপরে যে সমস্ত কনস্ট্রাকশনগুলো আছে তারা ধীরে ধীরে বেঁকে যেতে শুরু করে, বসে যেতে শুরু করে। ঠিক আবহাওয়ার মতো কোন অঞ্চল যখন গরম হয়ে যায় দেখবেন পার্শ্ববর্তী ঠান্ডা হাওয়া সেই গরম অঞ্চলের হাওয়া দখল করার জন্য এগিয়ে আসে, যে কারণে কখনো কখনো আমরা দেখি আঞ্চলিকভাবে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। আমার মনে হয় মাটির নিচেও এই ঘটনাটাই ঘটছে, যে যখন কোনো অঞ্চল কার্যত শুষ্ক হয়ে যাচ্ছে সেই অঞ্চলের শুষ্কতা পূরণ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের জলকে ওই অঞ্চলের জল টেনে নিচ্ছে। এবার এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এটা দুটো সমস্যা হচ্ছে। এক, জল সাধারণত যদি ওপর থেকে নিচে উলম্ব ভাবে আসতে থাকে তাহলে কিন্তু এই সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু জল যদি ঠিক এইভাবে অর্থাৎ টানেল ওয়াইজ যদি জল যেতে থাকে, অর্থাৎ এক সাইড থেকে আরেক সাইডে জল প্রবাহিত হতে থাকে, অর্থাৎ প্রবাহ হতে থাকে, তাহলে কিন্তু এই শূন্যস্থান আরো বাড়ে এবং সেখানের যে অংশটা অর্থাৎ যে পলি বা যেখানে নুড়ি পাথর বালি যা আছে সেখানে একটা শূন্যস্থান হতে শুরু করে। সেই শূন্যস্থানের উপর যদি কোনো পাকা বাড়ি তৈরি হয়, বহুতল তৈরি হয়, নির্মাণ সেটা যদি অবৈধ নির্মাণ হয়, তাহলে কিন্তু এই ধরনের বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটবে। কি বলছেন এই প্রসঙ্গে সুজীব কর, শোনাবো, তারপর আমি আবারও এই প্রসঙ্গে আসবো পার্থবাবুর কাছে। দেখুন, আজকে বাড়িঘরগুলো হেলে পড়ছে বলে আমরা চিন্তা করছি, কিন্তু অতীতে এই ঘটনা বহুবার কলকাতা, সল্টলেক, রাজারহাট এই সমস্ত অঞ্চলে আমরা প্রায় দেখেছি। হঠাৎ হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা বড় গাড্ডা তৈরি হয়ে গেল। বেসিক্যালি এর কারণটাই হচ্ছে মাটির তলা থেকে পলিরাশি ধুয়ে বেরিয়ে গেছে, সেই জায়গাটা শূন্যস্থান হয়ে গেছে, ভাইব্রেশনের ফলে জায়গাটা ফাঁপা ছিল, আস্তে আস্তে সেই জায়গাটা আবার নতুন করে কোনো চাপ পড়ার পরে ভেঙে পড়লো। এবং এক্ষেত্রে হচ্ছে কি, মাটির 18 থেকে 20 মিটার নিচে তৈরি হওয়া সেই শূন্যস্থানের উপরে এই যে ভারী ভারী বসতি ক্ষেত্রগুলো বা কনস্ট্রাকশনগুলো তারা অতিরিক্ত চাপ দিয়ে বসে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে। বেসিক্যালি টোটাল শহর কলকাতাটাই একটা ডিগ্রেডিং কন্ডিশনে চলে এসেছে এবং এই কালীঘাট ফরমেশনের সবচেয়ে যেটা এফেক্টিভ জোন সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদীর থেকে বোথ সাইডে প্রায় 3.5 কিলোমিটার করে ডিস্টেন্স এবং বাগজোলা ক্যানেলের থেকে বোথ সাইডে প্রায় 3.5 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স একই ধরনের অবস্থার মধ্যে রয়েছে, যার ফলে এই অঞ্চলটা এই মুহূর্তে কিন্তু একদম অ্যালার্মিং জোন হিসেবে উল্লেখ করা যেতে পারে। আমি আবারও পার্থবাবুর কাছে আসবো, নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। পার্থবাবু, খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। আমরা জানি যে কলকাতা সিসমিক জোন 4 এবং কলকাতা শহরে বহুতল মুড়িমুড়কির মতো যেভাবে তৈরি হচ্ছে এবং সবচেয়ে আশঙ্কার কথা যেভাবে নিয়ম না মেনে তৈরি হচ্ছে, এবার তো সামান্য ভূমিকম্পেও এই ধরনের জল প্রবাহের কারণে ভেঙে পড়বে, যে কোনো বাড়ি ভেঙে পড়বে। হ্যাঁ, দেখুন, আমাদের কলকাতা শহর শুধু নয়, ভারতবর্ষের অন্য অনেক শহরই ভিকটিম অফ কি বলবো র্যাপিড আরবানাইজেশন। এত দ্রুত নগরায়ন হচ্ছে এবং এত অপরিকল্পিত ঢঙে এখানে বাড়ি ঘরদুর বানানো হচ্ছে, যার একটা আমি বলবো মাসুল আমাদের প্রত্যেককে দিতে হচ্ছে এবং দিতে হবেও আমার আশঙ্কা। ফলে আমাদের শহরে প্রায় পপুলেশন ডেন্সিটি 25,000 পার্সন পার স্কোয়ার কিলোমিটার, মানে 1 স্কোয়ার কিলোমিটারে 25,000 লোক বাস করেন। ভারতবর্ষে কোথাও দ্বিতীয় প্রায় ডেন্সলি পপুলেটেড শহর।
ফলে এরকম একটা শহরের ধারণ ক্ষমতা না বুঝে যদি শহরটা আনএন্ডিং বাড়তে থাকে, অর্থাৎ যত বেশি লোক আসবে তত বেশি ছোট বাড়ি ভেঙে উঁচু বাড়ি হবে, এই যদি পদ্ধতি হয় তাহলে বাড়ি তো হচ্ছে, কিন্তু সেই বাড়িতে যারা থাকবে এই শহরটা বাসযোগ্য থাকবে তো? তার মানে প্রথম প্রয়োজন সে তার পানীয় জল পাবে কিনা। এই যে পরিমাণ জল আমরা পাম্প আউট করছি প্রত্যেকদিন সিস্টেম থেকে, গ্রাউন্ড ওয়াটার থেকে, সেই পরিমাণ জল যদি ভূগর্ভে ফেরত না যায় তাহলে হচ্ছে ভূগর্ভে যে শূন্যতাটা তৈরি হয় তার ফলে গোটা শহর আস্তে আস্তে বসতে থাকে। শহরের উপরে থাকা যা কাঠামো আছে, বাড়ি ঘরদুর সেতু রাস্তা সবাই বসছে, ধীরে 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 বসছে, এবং এই বসাটা যে হারে যাচ্ছে এটা যদি খুব দ্রুত এগোয় তাহলে একসময় আপনি দেখবেন সমুদ্র পৃষ্ঠের সাথে কলকাতা শহরের তফাৎ খুব বেশি নেই, ফলে সমুদ্রের জল কলকাতায় ঢুকে থই থই করছে অথবা ডুবে থাকবে, অনেক সময় হবে। এরকম পরিস্থিতিতে অর্থাৎ যখন শহর বসছে, আপনি যে প্রশ্ন করেছেন সেই বিপদ হচ্ছে আরো বেশি, অর্থাৎ আমাদের ভূমিকম্পের বিপদ। কলকাতা মাইক্রোজোনেশন যা হয়েছে এখনো পর্যন্ত ছোট ছোট অঞ্চল ভিত্তিক সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে কলকাতা শহরের এই ধরুন সল্ট লেক, মহিষবাতান, নিউ টাউন, রাজারহাট, এদিকে হচ্ছে পার্ক স্ট্রিট, শোভাবাজার, এদিকে সাউথে যাদবপুর, বেহালা, কসবা, এই জায়গাগুলো যদি দেখেন, এবং কার্যত গত 20-25 বছরে সবচেয়ে দ্রুতলয় নগরায়ন ঘটেছে এই জায়গাগুলোতে, সবচেয়ে বেশি বহুতল হয়েছে এখানেই, সবচেয়ে বেশি আইন না মেনে বহুতল হয়েছে এখানেই, সবচেয়ে বেশি গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে বহুতল এখানেই। ফলে এরকম একটা শহরে যদি রিক্টার স্কেলে 6-6.5 মাত্রার উপরে ভূমিকম্প আসে, আমি আপনাকে বলতে পারি যে অর্ধেক বাড়ি যারা আছে তারা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। ফলে এই বিপদটা আরো বাড়ছে যদি একটা শহর বসতে থাকে, এই বিপদ আরো বাড়ছে যখন বাড়িগুলো একটা আরেকটার গায়ে গায়ে লেগে আসছে। অর্থাৎ ভূমিকম্পে আমরা তো সাজেস্ট করি যে বাড়ির থেকে নেমে পাশের খোলা মাঠটায় গিয়ে দাঁড়াবেন সবাই, মাঠ কোথায়, পাশে কোথাও মাঠ নেই, পার্ক নেই, দাঁড়াবে কোথায়? ফলে গোটা শহরে এই পরিমাণ বহুতল গা ঘেঁষাঘেঁষি করে যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কি বলবো যে বিপর্যয়ের সময় বিপদ আরো বাড়ছে, আগুন লাগলে বিপদ আরো বাড়তে পারে। এইটা বুঝেই পুরসভাকে কোথাও না কোথাও রাশ টানতে হবে, কারণ শহরে বাড়ি তৈরি হবে কি হবে না এর মালিক একমাত্র পুরসভা, যে তারা ঠিক করতে পারে জোন ওয়াইজ যে কোন জোনে রেসিডেন্সিয়াল বাড়ি আমরা আর কত অ্যালাউ করব। এখন একটা এফএআর বলে কথা আছে, ফ্লোর এরিয়া রেশিও, আপনারা শুনে থাকবেন। এই যে কে ঠিক করবে যে আসলে পার্ক স্ট্রিটে ফ্লোর এরিয়া রেশিও কত হবে, অথবা রাজারহাটে কত হবে, অথবা যাদবপুরে কত হবে? আমি বলছি আরবিট্রারি ঠিক করা, যান্ত্রিক ভাবে ঠিক করার দিন শেষ। মানে কিছু এলাকা হোক যেখানে সয়েল টেস্ট করে পুরসভা বলুক যে এই অঞ্চলে 20টা 4তলার বাড়ি হবে, 5টা 10তলার বাড়ি হবে, এবং এই অঞ্চলটা বাড়ির জন্য যোগ্যই নয়, বহুতলের যোগ্য নয়, এখানে একতলা অফিস আদালত এইসব হতে পারে। এক্স্যাক্টলি এই নিয়ন্ত্রণটা, এই পরিকল্পনাটা একটা শহর তৈরির ক্ষেত্রে সরকারের থাকা উচিত, পুরসভার থাকা উচিত। আর পুরসভা হচ্ছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী তৃতীয় স্তরের সবচেয়ে বড় সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, স্থানীয় সরকার, ফলে তাদের হাতেই এই ক্ষমতাটা দেওয়া রয়েছে। ফলে আমি বলছি ল্যান্ড ইউজ প্ল্যানিং বলা হয় এটাকে, এটা যদি তারা না করেন তাহলে এই যে ইচ্ছে মতো বাজারের হাতে যদি ছেড়ে দেন, প্রমোটার ডেভেলপারদের হাতে যদি ছেড়ে দেন শহর কিভাবে বাড়বে, শহরের উচ্চতা কি হারে বাড়বে, তাহলে আমি বলছি এই দুর্দিন আমাদেরকে দেখতেই হবে। এবং দেখতে হবে এই কারণের জন্য আমি বলছি যে মেয়র সাহেবরা অনেক সময় বলছেন এইসব কথা, যে যখন ফ্ল্যাট কিনবেন দেখে কিনবেন, কমপ্লিশন সার্টিফিকেট আছে কিনা, রেগুলেটর, ওই আমাদের এখন দেশে একটা নতুন আইন হয়েছে, ওটাকে রেরা বলে, রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট। আচ্ছা, এবার আমার প্রশ্ন, রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট চালু হওয়ার পর কলকাতা শহরে কতজন এরকম প্রমোটার ডেভেলপার আছেন, এবং এরা গত 20 বছরে, অ্যাক্ট অবশ্য চালু হয়নি 20 বছরে, অ্যাক্ট চালু হয়েছে যে গত 6-7 বছরে, গত 6-7 বছরে আমাদের শহরে যা নির্মাণ হয়েছে তার মধ্যে এই আইনি ঢঙে রেরা অ্যাপ্রুভড প্রমোটার তারা কত নির্মাণ করেছেন, এবং যারা রেরা অ্যাপ্রুভড প্রমোটার ডেভেলপার নন তারা কত মানে করেছেন। রেরা এখন কিন্তু বাধ্যতামূলক। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর একটি বৈঠকে রাজ্যের এক মন্ত্রীকে আমি নিজের কানে বলতে শুনলাম, তিনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এ রাজ্যে রেরাকে পার্মানেন্ট করেছি, এবং তারা বলছেন রেরা ছাড়া কোনো বিল্ডিং হবে না। কিন্তু আপনারা গিয়ে দেখুন তো কটা বিল্ডিং রেরার পারমিশন নিচ্ছে বা রেরার অনুমতি নিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে, আর রেরার যদি অনুমতি না নেন ভাবতেও পারছেন না যে আপনি প্রমোটারকে বলার কোনো জায়গাতেই নেই, আপনি কথাই বলতে পারবেন না, কারণ কোনো বাধ্যবাধকতা নেই, সে দায়বদ্ধ নয়। এইখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাইবো, যে একটা তথ্য আমাদের কাছে আসছে যে গঙ্গাবক্ষে পলি, মানে এই নিচের পলি সেটা সরে গিয়ে সেটা তলদেশ দিয়ে গঙ্গায় কি পরিমাণ যাচ্ছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, দেখুন আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাবো। গঙ্গাবক্ষে পলি জমার মাত্রা 5 গুণ বেড়েছে। ভাবতে পারছেন, গঙ্গাবক্ষে পলি জমার মাত্রা 5 গুণ বেড়েছে, তাকে ড্রেসিং করতে হচ্ছে 5 গুণ ক্ষমতা সম্পন্ন মেশিন দিয়ে।
এর কারণ হচ্ছে এটাই যে কলকাতা হাওড়া সহ এই যে কলকাতা শহরের তলদেশ দিয়ে যে পরিমাণ ওই যে কর্দমাক্ত মাটি বা এই যে পলি সেটা যেভাবে নিচ দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গায় গিয়ে পড়ছে, তাতে দেখা যাচ্ছে তার মাত্রা 5 গুণ। আমি এই পাশাপাশি আরো একটা বিষয় আলোচনায় আনতে চাইবো, যেটা পার্থবাবু আপনার থেকে জানতে চাইবো, যে বিল্ডিং করার ক্ষেত্রে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে আমি যদি 5তলা বিল্ডিং করি, একটি মানে একটা বিল্ডিং এ যদি 20টি বা 30টি ফ্ল্যাট থাকে, তাহলে ইনটু 4 অর্থাৎ 30টি ফ্ল্যাটের জন্য 4 জন করে পরিবারের সদস্য, তার জন্য সমপরিমাণ জল তুলতে হবে। সেই জল মাটিতে গিয়ে মিশছে না, তারা যা জল ব্যবহার করছেন সেই জল নর্দমার মধ্যে দিয়ে মিশছে কোথায়? বাগজোলা খাল শহরের এই ধরনের যে ছোট ছোট নালাগুলো রয়েছে তার মধ্যে, সেই জল গিয়ে পড়ছে গঙ্গায়। ফলে মাটিতে থেকে যে পরিমাণ জল তোলা হচ্ছে সেই জল ওখানে না পড়ে পড়ছে গিয়ে গঙ্গায় বা একটা সিস্টেমের মধ্যে দিয়ে পড়ছে, ফলে ওই জায়গা তো শূন্যস্থান হয়ে যাচ্ছে। একদমই তাই, আমি তো ওটাই বলছি, এটাকে রিচার্জিং বলা হয়, যে গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ আমরা যে পরিমাণ জল তুলছি সেই জল যদি সিস্টেমে ফেরত না যায় তাহলে হচ্ছে জলের অভাব তৈরি হবে, স্থায়ী অভাব তৈরি হবে। ফলে এটা সিজনাল একটা অভাব হয় গরমকালে, আবার ওটা বর্ষাকালে মিটে যায়। কিন্তু আমি বলছি যে এইরকম গরম বর্ষা শীত চলতে চলতে স্থায়ীভাবে কলকাতার জলস্তরও কিন্তু নেমে গেছে। গত 15-16 বছর ধরে এই স্থায়ীভাবে নেমে যাওয়াটা আরো বেশি করে বাড়ছে। এইবার প্রশ্নটা হচ্ছে এটাকেও যদি আটকাতে হয়, আবারও বলছি যে অপরিকল্পিত হারে যদি বাড়ি তৈরি হয়, নগরায়ন এগোয়, তাহলে হচ্ছে যে অর্থাৎ জল মানুষ পান করবে কোন জল তার ঠিক নেই, আচ্ছা জল শহর থেকে বেরোবে কোন পথে তার ঠিক নেই। এবং এই কারণের জন্য যে বৃষ্টির যে জল, এটা যদি চুইয়ে পড়ে মাটির তলায় অ্যাকুইফারে মিশতে পারতো, অর্থাৎ রিচার্জ হতে পারতো, তাহলে জলের ভান্ডারটা সমৃদ্ধ হতে পারতো। কিন্তু শহরে সেটা সম্ভব নয়, কারণ শহরে কনক্রিট বলতে যাবো যায়, কনক্রিটের আস্তরণে গোটা শহর ভরে গেছে, এত বাড়ি, এত রাস্তা, সবকিছু। ফলে চুইয়ে মাটিতে জল যাওয়ার পথ নেই। ফলে বৃষ্টির জল যেটুকু যায় বাকিটা ড্রেন দিয়ে বেরিয়ে শহরে ভাসিয়ে শহরকে হয় খালে গিয়ে পড়ছে, বাগজোলা খাল, অথবা হচ্ছে যে নদীতে পাম্প আউট করে কর্পোরেশন ফেলে দিচ্ছে। এই জলটা কার্যত তারপরে বয়ে গিয়ে কিছু দূর বাদে সল্ট ওয়াটার সেখানে সমুদ্রে মিশছে। এই যে মিষ্টি জল, বৃষ্টির জল যেটা যাওয়ার জায়গা থাকতে পারতো শহরে, শহর জুড়ে, সেটা নেই। এবং নেই এই কারণের জন্য ইন্টারেস্টিংলি দেখবেন মুখ্যমন্ত্রী একটা প্রকল্পের কথা বলেন যে জল ধরো জল ভরো, বিকজ দি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ ইজ নেসেসারি। প্রকল্প ভালো। এবার এই প্রকল্পের রূপায়ণ যখন শহরে হচ্ছে তখন দেখবেন তখন হচ্ছে প্রমোটার ডেভেলপার যারা এই কাজ করছেন, পুকুর ধরো পুকুর ভরো। ফলে তারা ঠিক উল্টো পথে, অর্থাৎ যত জলাশয় আছে সেই জলাশয়গুলোকে ধরো, ফিল আপ করো, করে সেটাকে খেলার মাঠ বানাচ্ছে না, পার্ক বানাচ্ছে না, সেটা আসলে নির্মাণ হচ্ছে। কারণ ওখান থেকে সবচেয়ে বেশি টাকা লাভ, ওখান থেকে সবচেয়ে বেশি মুনাফা। আমি বলছি যে যদি আপনি এই বেআইনি কাজটা বন্ধ করতে না পারেন, এক হচ্ছে পরিবেশ ধ্বংস করে এই পুকুর জলাশয় এগুলোকে সব বুঝিয়ে ফেলা হচ্ছে, দ্বিতীয় আরো মারাত্মক তার উপরে আবার বাড়ি বানানো হচ্ছে, আরো মারাত্মক তার উপরে যে বাড়িটা বানাচ্ছেন সেখানে অ্যাডিকুয়েট ফাউন্ডেশন দিচ্ছেন না। হ্যাঁ, আমি রিসাইকেল হচ্ছে না। জলকে যদি আপনি বারবার ব্যবহার করতে চান তাহলে জলকে পাতাল প্রবেশের জায়গা করে দিতে হবে। তাহলে আপনি শহরে করুন, রেইন ওয়াটার হারভেস্টিং এর মতো একটা প্রকল্প নিন, বা রিচার্জিং স্টেশন খুলুন। আপনি জলাজমি আমাদের শহরে ইএম বাইপাসের ধারের যে জলাজমি, আনফরচুনেটলি সেই জলাজমির অর্ধেকের বেশি ভরে গেছে, এবং জলাজমিকে শহরের কিডনি বলা হয়। এবং আপনি যদি বলেন যে কত 100 কোটি টাকার একটা ট্রিটমেন্ট প্ল্যান লাগতো আমাদের বাইপাসের ধারে, এই যে যা ধাপার জমি, আমরা ধাপার পাশে যে অঞ্চলটা যে জলাজমি আছে, এই জলাজমিটা আমাদের গোটা শহরের ওয়েস্টটাকে যেভাবে ট্রিট করে, এটাকে যদি আপনি কেমিক্যালি, ইলেকট্রোকেমিক্যালি আপনি যদি ট্রিট করতে চাইতেন, যত 100 কোটি টাকা আপনার খরচ হতো। উই আর লাকি যে আমার শহরে এরকম একটা জলাজমি আছে, কিন্তু এট দি সেম টাইম ব্যাড লাক আমাদের তারা করে বেড়াচ্ছে যে সেই জলাজমিটাকে রক্ষা করার মতো কোনো সেরকম আইন মানে একটা কোথাও যেন মনে হচ্ছে যে আমরা নগরায়ণ নিয়ে খুব ভাবছি, কিন্তু আমরা ভাবছি না যে এই নগর কার জন্য বানাচ্ছি। এই নগর আগামী দিনে হরপ্পা মহেঞ্জোদারোর মতো যে একটা পরিত্যক্ত সভ্যতায় পরিণত হবে না, কেউ বলতে পারে না। মানে আপনি যেটা বানাচ্ছেন আপনার বসবাসটুকু হবে তো। অনেকে ভাবছেন নিজে বসবাস করলেই হলো, আপনি আপনার পরিবারের জন্য আসলে কিছুই রেখে যাচ্ছেন না। আপনি যে ফ্ল্যাটটি কিনছেন সেই আপনার সন্তান, আপনার তার সন্তান সন্ততির ওই ফ্ল্যাট ভোগ করতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরের বুকে এখন ওয়েট ল্যান্ড কমে যাচ্ছে, জলের রিসাইকেল হচ্ছে না। স্বাভাবিকভাবেই আপনি আসলে একটা গোটা বাড়ি কিনছেন ঠিকই, তার ভবিষ্যৎ হচ্ছে একটা হেলা ভাঙা বাড়ি। এবার আপনি ভাবুন আপনি কি করবেন। উপায় একটাই,
পুরসভাকে সতর্ক হতে হবে, প্রশাসনকে সতর্ক হতে হবে। জল ভরো প্রকল্প নামে হলে হবে না, 3 গুণ গতিতে এর কাজ করতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু ওই হেলাবাড়িতেই আটকে থাকবে। অনেক ধন্যবাদ পার্থবাবু আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য। আপনারাও আমাদের এই অনুষ্ঠানে থাকুন। গ্রাউন্ড রিপোর্টে